তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ। 21-এর ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদ। কথা বলবো, অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, কি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তার কারণ 2021 সালে জানা যাচ্ছে যে বিজেপি কর্মী যে মৃত্যুর ঘটনা, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় জগৎপুর এলাকা চড়কতলা এই এলাকায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হয়েছিল 2021 সালে যে ভোট পরবর্তী ঘটনা। সেই সময় আত্মঘাতী হয় এক যুবক, তিনি বিজেপি কর্মী প্রসেনজিৎ বিশ্বাস বলে তার নাম। পরবর্তী ক্ষেত্রে একাধিক ব্যক্তির নাম অভিযোগ হলেও পরবর্তী ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে এমনটা অভিযোগ করা হয়েছিল। এবং দেখা গেছিল যে 2026 সালে যখন ভোটে পরের প্রার্থী ঘোষণা হয়, তার পরবর্তীতে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনিও বলেছিলেন যে প্রসেনজিৎ বিশ্বাসের যে এই ঘটনা, সেই ঘটনা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি ফাইল ওপেন করবে এবং এই ব্যবস্থা নেবে, এমনটা জানিয়েছিল। কিন্তু এই ঘটনাতেই দেখা গেল দেবরাজ চক্রবর্তীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই ঘটনায় আরো একটি ঘটনা সামনে আসছে, যে ক্ষেত্রে বাগুইআটি এলাকায় প্রমোটারকে যে প্রাণনাশের হুমকি, মারধর থেকে শুরু করে টাকা যাওয়ার অভিযোগে ইতিমধ্যে এক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সূত্রে অভিযোগ উঠে আসছে। কিন্তু 2021 সালে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ ভোট পরবর্তী যে অশান্তি, সেই অশান্তি মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে তার নামও কিন্তু উঠে আসে। সেই কারণেই ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই ঘটনা সম্পর্কে। সঙ্গে থাকো অনুপ। এর আগে বাগুইআটি থেকে দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ তৃণমূল কর্মী অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। তার বিরুদ্ধে প্রমোটারকে মারধর এবং হুমকির অভিযোগ রয়েছে। আগেই গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আরও 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। অনুপ রয়েছে, আরো জানাবে বিশদে অনুপ। বাগুইআটি এলাকায় যে দেখা যায় যে একটি প্রমোটার তাকে বেধড়ক মারধর করার ঘটনা, হুমকিটার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পরবর্তী ক্ষেত্রে প্রথম তৃণমূলের যিনি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু, তাকে গ্রেপ্তার করেছিল। তারা পরবর্তী ক্ষেত্রে একাধিক যে নামে অভিযোগ হয়েছিল, সে নামে কিন্তু দেখা যায় অমিত চক্রবর্তী আর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ, তার নামে কিন্তু এই অভিযোগ হয়েছিল। দেবরাজ চক্রবর্তী অত্যন্ত ঘনিষ্ঠ রাইট হ্যান্ড ছিলেন তিনি, এবং তাকে ইতিমধ্যে গতকাল রাতে বাগুইআটি এলাকা থেকে যে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে, এবং এই ঘটনায় আরো 2 জনের নাম রয়েছে। এই ঘটনায় 2 জনের মধ্যে একজন দেবরাজ চক্রবর্তী, তারও নাম রয়েছে বলে এমনটা অভিযোগ। এই বাগুইআটি এলাকায় যে কিশোর হালদার যে প্রমোটার, তার কাছ থেকে 5 লক্ষ টাকা ডলার আদায় থেকে শুরু করে হুমকি, মারধরের মতো ঘটনা ঘটেছিল। পরবর্তী ক্ষেত্রে ভোটের আগে দেখা যায় আবার দ্বিতীয়বার একই ঘটনা ঘটে, এবং সেই ঘটনায় বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু, তাকে গ্রেপ্তার করে। তার পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী যিনি ঘনিষ্ঠ রাইট হ্যান্ড, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেই বারাসত আদালত তাকে পেশ করা হয়েছে। ধন্যবাদ অনুপ। 2024 সালে ডিসেম্বর মাসের 15 তারিখ এরাই আমাকে রিভলভার দিয়ে মারে আর 1 কোটি তোলা চেয়েছিল। তখন আমি সমরেশকে 27 লাখ টাকা দিয়েছিলাম। সেই কেসে এই নুনি অ্যারেস্ট হয়েছিল ব্যাঙ্গালোর থেকে 2 মাস পরে, কিন্তু সমরেশ চক্রবর্তী তখন অ্যারেস্ট হয়নি। কালী পুজোর চাঁদা দাও 1 লাখ টাকা, সেটাও দিয়েছি। কাউন্সিলর তো ধরা ছোঁয়ার বাইরেই ছিল। এই পুলিশ তখন অ্যারেস্ট করেনি, এর মাথায় বড় হাত ছিল, দেবরাজ চক্রবর্তীর হাত ছিল, তার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। আর না, এটা আমি সিএম দপ্তরে অবধি গেছিলাম, তারপরে ডাইরেক্টর জেনারেল রাজীব কুমারের পর্যন্ত কাছে গেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তার মানে আপনাকে ভাবতে কত বড় রাঘব বোয়ালে ছিল। এই বিজেপি গভর্নমেন্ট আসার পরে এত সুন্দর ভালো কাজ হচ্ছে, এটা অকল্পনীয়। আমি শুধু সুরক্ষিত নয়, পুরো পশ্চিমবাংলাবাসী সুরক্ষিত। আর আগে এই সমরেশ চক্রবর্তী, এর যে দুর্নীতি, এর যে তোলাবাজি, অকল্পনীয়। পশ্চিমবাংলার এখন যেভাবে কাজ চলছে, তা আমি পশ্চিমবাংলার পুলিশকে বলি হাত জোড় করে, সত্যিরা খুবই ভালো কাজ করছে। আর আগামী দিনে 50 বছর কেন 100 বছরও বিজেপিকে এখান থেকে সরাতে পারবেন। প্রায় 3.5 মাস ধরে লুকোচুরি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পরে এবার ইডির হাতে বন্দী সোনা পাপ্পু। জমি জালিয়াতি থেকে তোলাবাজির অভিযোগ। 28শে মে পর্যন্ত ইডি হেফাজতে সোনা পাপ্পু। তাকে জেরা করে তদন্তের জাল গোটাতে চায় ইডি। ইডির হাতে সোনা। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার ইডির হাতে সোনা পাপ্পু।
জমি জালিয়াতি ও তোলাবাজির অভিযোগে সোমবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার ইডির। কাঁকুলিয়া কাণ্ডের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে সোমবার ইডির অফিসে হাজির হন কসবার ত্রাস সোনা পাপ্পু। সোমবার সিজিওতে ঢোকার মুখে সব অভিযোগ অস্বীকার। তবে শেষ রক্ষা হয়নি। দীর্ঘ 10 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে তোলাবাজি, এলাকা দখল, বেআইনি নির্মাণ থেকে গুন্ডাগিরির অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে সোনা পাপ্পুর ডাক্তারি পরীক্ষা হয়। জিজ্ঞাসাবাদের আগে সোমবার নিজেকে নির্দোষ দাবি করলেও গ্রেফতার হতেই চুপ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্নের সামনে রা কাটেননি সোনা পাপ্পু। তাকে দেখে চোর চোর স্লোগানও দেয় জনতা। মঙ্গলবার ব্যাংকশাল আদালতে পেশ করা হয় সোনা পাপ্পুকে। সেখানেই সোনা পাপ্পুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করে ইডি। আদালতে ইডি আইনজীবী সওয়াল করেন, এই ব্যক্তি সমাজ বিরোধী, জমি দখলের দায়িত্বে ছিল, শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদারের হয়ে কাজ করত, জোর করে খুব কম দামে জমি বিক্রি করতে বাধ্য করত। পুলিশের এফআইআর এ নাম ছিল, ইসিআইআর এও নাম আছে। বাড়িতে তল্লাশিতে বেআইনি আগ্নেয়াস্ত্র মেলে। স্ত্রীর নামে অস্ত্র কিনেছিল জয় কামদারের থেকে। 30টি বেআইনি সম্পত্তি আছে এদের নামে। কসবায় 7 কোটি টাকার সম্পত্তি 1.5 কোটি টাকায় কিনেছিল। তদন্তে অসহযোগিতা করেছেন বারবার, সমন পেয়েও আসেননি। 2 কোটি 14 লক্ষ নগদে জমা পড়েছিল এসপি কনস্ট্রাকশন সংস্থার নামে। অন্য সংস্থায় জমা পড়ে 15 কোটি টাকা। স্ত্রীর নামে থাকা সংস্থায় জমা পড়ে 6 কোটি। এটা 3P কেস, পুলিশ, প্রমোটার, প্রসিকিউটর অর্থাৎ নির্যাতনকারী। ইডির অভিযোগের বিরোধিতা করেন সোনা পাপ্পুর আইনজীবী। পাল্টা সওয়ালে তিনি বলেন, ইডি যে 4টি মামলার তদন্ত করছে তার একটিতেও হিসেব বহির্ভূত আয়ের অভিযোগ নেই। তল্লাশিতে পাওয়া আগ্নেয়াস্ত্রর বৈধ লাইসেন্স আছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাবার সময় থেকে ব্যবসা, শুধু নিজের ব্যবসা বাড়িয়েছেন, প্রমোটিং ব্যবসায় নেমেছেন। আদালতে জানান সোনা পাপ্পুর আইনজীবী, এই মামলায় যে গ্রাউন্ড অফ অ্যারেস্ট দিয়েছিল তাতে কোনো প্রেডিকেট অফেন্স মেড আউট হয়নি এবং প্রসিড অফ ক্রাইমের জন্য যে এলিমেন্টসগুলো লাগে ইডি কেসে পিএমএলএতে সেগুলো এখনো পর্যন্ত কোনো যোগসাজশ করতে পারিনি। তা আমাদের তরফ থেকে এ ছিল যে আমাদের এগেনস্টে যে অ্যালিগেশন আছে সেই অ্যালিগেশনগুলো বেসলেস। সব কটা এফআইআর এ ওনার নাম আছে। ওনার বাড়িতে ইলিগাল আর্মস পাওয়া গেছে এবং একটা আর্মস পাওয়া গেছে যেটা উনি কামদারের কোম্পানির থেকে কিনেছিলেন। তার 15 দিন পরেই একটা ঘটনা ঘটেছে। তারপর দেখা গেছে যে ওনার কাছে ক্যাশে প্রায় 1.5 কোটি টাকা জমা হয়েছে আর ওভার 2.5 ইয়ার্স প্রায় 16-17 কোটি মানে হেভি ট্রানজাকশন হয়েছে এবং অনেকগুলো প্রপার্টি যেটা কেনা হয়েছে আন্ডার ভ্যালু। সুতরাং এই আন্ডার ভ্যালু প্রপার্টি কেনা হয়েছে ভয় দেখিয়ে। এটা পুরো একটা ট্রায়াঙ্গুলার নেক্সাস আমরা বলছি। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল, তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পুর এই নেক্সাসে আরো কে জড়িয়ে, কতদূর বিস্তৃত এই চক্র, পিছনে বড় মাথা কারা? সোনা পাপ্পুকে হেফাজতে নিয়ে সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে ইডি। নিউজ 18 বাংলা।